তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি মোসাম্মদ সুফিয়া খাতুন, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, বেরেল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ নামক অধ্যায়টি। এটি হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকের আলোচনার ফলে তোমরা উপনিবেশিক যুগে বাংলায় হিন্দু মুসলিম ঐক্য প্রচেষ্টায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অবদান মূল্যায়ন করতে পারবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। কর্মময় জীবনে তিনি একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম জীবনে খুবই বিলাসবহুল জীবনযাপন করলেও পরবর্তীতে মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং তিনি সহজ সরল এবং সাধারণ জীবনযাপন বেছে নেন এবং আমৃত্যু তিনি এই সাধারণ জীবনযাপনকেই বেছে নিয়েছিলেন। চিত্তরঞ্জন দাশ ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক। তিনি বিশ্বাস করতেন যে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত না হলে এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক মুক্তি সম্ভব নয়। বাস্তববাদী এই রাজনীতিক ছিলেন মনে প্রাণে বাঙালি। সমগ্র ভারতবর্ষের নেতা হলেও তিনি গর্ব করতেন একজন বাঙালি বলে। স্বরাজ দল 1923 সালের নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দুটি উপদলে বিভক্ত হয়ে পড়ে। একটি হচ্ছে পরিবর্তনকামী এবং অন্যটি হচ্ছে পরিবর্তন বিরোধী। পরিবর্তনকামী যে দলটি ছিল তাদের সদস্যদের ইচ্ছা ছিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করে আইনসভা নির্বাচিত আসনগুলো দখল করবে এবং সরকারের বিরোধিতা করবে, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করে। কিন্তু অন্যদিকে যে পরিবর্তন বিরোধী যে নেতাগণ ছিলেন তারা এই পরিকল্পনার বিরোধিতা করে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হয় না। 1922 সালে গয়ায় অধিবেশনে কংগ্রেসের পরিবর্তন বিরোধীদের নেতা রাজা গোপালচারের আনীত বয়কট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। এর ফলে চিত্তরঞ্জন দাশ কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেন। তিনি আইনসভা নির্বাচনে অংশগ্রহণ করে এবং আইনসভা বয়কট না করে এতে যোগদানের সিদ্ধান্তে অটল থাকেন। এজন্য তিনি কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি 1922 সালের 31শে ডিসেম্বর গয়ায় মতিলাল নেহেরু, হাকিম আজমল খান প্রমুখের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের নামকরণ হয় কংগ্রেস খিলাফত স্বরাজ দল, সংক্ষেপে স্বরাজ দল বা স্বরাজ পার্টি নামে এটি পরিচিতি অর্জন করে। এই নতুন দলের সভাপতি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং সম্পাদক নিযুক্ত হন মতিলাল নেহেরু। স্বরাজ দলের কর্মসূচি বা দাবি ভারতীয় জনগণের মধ্যে বিপুল সাড়া জাগায়। বেঙ্গল প্যাক্ট 1923। খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু মুসলমান সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হলে শেরেবাংলাকে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করেন এবং হিন্দু মুসলমানদের দাবি দেওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত। 1923 সালের 16 ডিসেম্বর স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে। বুঝেছ? জি ম্যাম। বেঙ্গল প্যাক্টের উল্লেখযোগ্য কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো এখন আমরা দেখি। 1 নম্বর হচ্ছে স্বায়ত্ত শাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা করাই হবে এই চুক্তির উদ্দেশ্য। স্বায়ত্ত শাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা করাটাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। অবিভক্ত বাংলার আইন পরিষদের নির্বাচনে মুসলমানগণ জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব লাভ করবে।
3 নম্বর হচ্ছে মুসলমানদের জন্য শতকরা 60% সরকারি চাকরির পদ সংরক্ষিত থাকবে যতদিন না সমতা রক্ষা করা হয়। 4 নম্বর হচ্ছে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা চালু থাকবে। এই 4টা ছিল হচ্ছে বেঙ্গল প্যাক্টের কিছু শর্ত আর কি, যে এই শর্তগুলো পূরণ করার কথা তখন বলা হয়। ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট হিন্দু মুসলমান সম্প্রীতির সৃষ্টি এবং বৃদ্ধিতে এবং পশ্চাৎপদে যে মুসলমান জনগণ ছিল তাদের স্বার্থ সংরক্ষণে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যখন 1925 সালের 16 জুন চিত্তরঞ্জন দাসের আকস্মিক মৃত্যু হয়, তার মৃত্যুর পরে এই বেঙ্গল প্যাক্টের এই চুক্তিটা কার্যত অচল হয়ে পড়ে। তারপর থেকে আর এটা ততটা গুরুত্ব বহন করতে পারে নাই। বুঝেছো? জি ম্যাম। তোমাদেরকে ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। এটা বাদ পড়াবো না বললেন, তাই জন্য তো বলতেছি। না, পরে আবার আবার এই করছিল ক্লাস। হচ্ছে তোমার ওইটা এসে দেখলাম সিলেবাসে দেখলাম আছে এই জন্য।